আজকে আপনাদের সঙ্গে যে জিনিসটা আলোচনা করবো এর কোনো উপক্রমণিকা দরকার নেই। সবচেয়ে ফেভারিট টপিক আমার মাড়ির অসুখ। কেন? কারণ স্বাভাবিক, আমি পেরিওডন্টিস্ট, আমি এটাই করি। মাড়ি সংক্রান্ত যে কোনো অসুখ নিয়ে ট্রিটমেন্ট করা এবং সম্পূর্ণ রকম স্পেকট্রাম, মাড়ির অসুখের স্পেকট্রামকে আপনাদের সামনে সবচেয়ে সোজাভাবে বলাটাই আমার কাজ। তবে এটাও ঠিক, মাড়ির অসুখ একটা সম্পূর্ণ সাবজেক্ট, একটা এপিসোডে এটা কভার করতে পারবো না। চেষ্টা করব আজকে আপনাদের মাড়ির অসুখের একটা ওভারভিউ দিতে, যেখান থেকে পরে ছোট ছোট স্নিপেট করে আরো ডিটেলে মাড়ির অসুখ সম্পর্কে বলবো। মাড়ির অসুখটা কিন্তু শুধু মাড়িতে হয় না। এই অসুখটার একটা বড় স্পেকট্রাম আছে যাকে বলে পেরিওডন্টাল ডিজিজ। তার একটা পার্ট হচ্ছে মাড়ির অসুখ, বাকি পার্টটা হচ্ছে দাঁতের সাপোর্টিং স্ট্রাকচারের অসুখ। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। অসুখ আমরা যেটা হাসলে যেটা দেখতে পাই দাঁতের সঙ্গে, সেটা হচ্ছে আমাদের মাড়ি। কিন্তু এই মাড়ি ছাড়াও দাঁতের সাপোর্টিং স্ট্রাকচার আরো তিনটে স্ট্রাকচার আছে। একটা হলো দাঁতের মধ্যে নিজস্ব সিমেন্টাম, একটা হলো বাইরে যে হাড়ের মধ্যে দাঁতটা লাগানো আছে, আর এই দুটো স্ট্রাকচারকে যেটা জুড়ে রেখেছে কতগুলো ফাইবারের মতো জিনিস, তাকে বলে পেরিওডন্টাল লিগামেন্ট। এই অসুখটা মাড়ির অসুখ প্রথম অবস্থায় থাকে, যে অসুখটায় আমাদের মুখে খারাপ গন্ধ হয়, দাঁত দিয়ে রক্ত পড়ে, মাঝে মাঝে ফুলে ওঠে। কিন্তু সেটা যখন এক্সটেন্ড করে ভেতরের দিকে যায়, তখন রক্ত পড়াটা বন্ধ হয়ে গেলেও আস্তে আস্তে কিন্তু হাড়ের অসুখ শুরু হয়। এই লিগামেন্ট গুলোও খারাপ হয়ে যায়, হাড়গুলোও হইতে থাকে। অতএব তখন কিন্তু অসুখটার নাম আজকের দিনে বলে পেরিওডন্টাইটিস। আগে শুনে থাকবেন অনেকদিন আগে বলা হতো পায়োরিয়া, নামটা চেঞ্জ করা হয়েছে। এই সমস্ত কিছু স্পেকট্রামটা মিলিয়ে মাড়ির অসুখ বলে আমরা বলি। আসলে এটার নাম হচ্ছে পেরিওডন্টাল ডিজিজ। এবার মাড়ির অসুখ কেন হয়, কিভাবে হয়, তার জন্য আমার কি প্রতিকার আছে এবং চিকিৎসা কি আছে, এটা নিয়ে আজকে বিশদে না হলেও ওভারভিউ একটা আলোচনা করার চেষ্টা করছি। মাড়ির অসুখ হওয়ার প্রথম কারণ হচ্ছে ইমপ্রপার ওরাল হাইজিন। আমরা ঠিকমতো ওরাল হাইজিন মেনটেন করছি না। মুখের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে, আমাদের মুখে অনেক 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 ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়াগুলো যারা নর্মালি কমেন্সাল, মানে তারা মুখের কোনো ক্ষতি করে না, কিন্তু যদি আমরা ওরাল হাইজিন ভালো করে মেনটেন না করি, যদি আমাদের ইমিউনিটি ড্রপ করে, সেক্ষেত্রে এগুলোই অপরচুনিস্টিক প্যাথোজেন হিসেবে আমাদের মুখে ইনফেকশন তৈরি করে, মাড়িতে ইনফেকশন তৈরি করে। তখন ইনিশিয়াল স্টেজে আমরা এটাকে জিঞ্জিভাইটিস বলি, যেরকম আপনাকে জানালাম। এই অসুখটা কি প্রিভেন্টেবল? তার মানে বোঝা যাচ্ছে যে আমি যদি ওরাল হাইজিন ভালো করে মেনটেন করতে পারি, তাহলেই প্রায় কেল্লা হতে আমার মাড়ির অসুখ হওয়ার চান্সেস একদম কমে যাবে। কিন্তু শুধু কি তাই না, আরো কয়েকটা ফ্যাক্টর আমাদের রয়েছে যাতে মাড়ির অসুখ হওয়ার প্রবণতা বেশ বেশি থাকে। সেগুলো কি কি? যদি আমি জেনেটিক্যালি মাড়ির অসুখ হওয়ার জন্য আমার ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে, আমার বাবা মা ঠাকুরদা দাদু এদের মাড়ির অসুখ থাকে, তাহলে কিন্তু আমার মাড়ির অসুখ হওয়ার প্রবণতা বাড়বে। দ্বিতীয়, আমার যদি ডায়াবেটিস থাকে এবং সেটা আনকন্ট্রোল হলে মাড়ির অসুখ হওয়ার প্রবণতা অবশ্যই বাড়বে। আর তৃতীয়, যেটা খুব কমন কজ, সেটা হচ্ছে আমি যদি স্মোকার বা সিগারেট স্মোকার হই, টোব্যাকো স্মোকার হই, বা আমার যদি ওরাল হ্যাবিট থাকে, যেমন খৈনি, দোক্তা, গুটকা এই ধরনের হ্যাবিট থাকে, তাহলে কিন্তু আমার মাড়ির অসুখ হওয়ার প্রবণতা অত্যন্ত বাড়বে। তাহলে আমরা একটা কথা বুঝতে পারলাম যে মাড়ির অসুখ কিন্তু প্রিভেন্টেবল, এবং মাড়ির অসুখ আমরা কম হতে পারে, কিন্তু যদি না আপনার অন্যান্য ফ্যাক্টর আপনাকে এইভাবে প্রবণতা বাড়ায় যেখানে আপনার মাড়ির অসুখ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার বেস্ট অ্যাটেম্প সত্ত্বেও মাড়ির অসুখ কমাতে পারবেন না। কারণ কিছুদিন আগে পর্যন্ত কিছু একটা অসুখ আমাদের লিটারেচার এক্সিস্ট করতো যাকে বলা হয় অ্যাগ্রেসিভ পেরিওডন্টাইটিস। সেক্ষেত্রে কিন্তু এই কোনো ফ্যাক্টর না থাকা সত্ত্বেও খুব তাড়াতাড়ি হাড়ের ক্ষয় হয়, দাঁত মুড়ে যায় এবং দাঁত পড়ে যেতে পারে। অতএব মাড়ির অসুখ অবশ্যই প্রিভেন্টেবল, যদি না আপনি জেনেটিক্যালি বা ইমিউনোলজিক্যালি কম্প্রোমাইজড হন, যেক্ষেত্রে মাড়ির অসুখ হবে। তাহলে মাড়ির অসুখ কিভাবে প্রিভেন্ট করব? স্বাভাবিক ঘটনা, এবং সাধারণভাবে আমরা যেটা করি, ওরাল হাইজিন মেনটেনেন্স, মানে যে জিনিসটা নিয়ে আমাদের এত বলার, সেটা হচ্ছে ব্রাশিং এবং মুখের মধ্যে যে হাইজিন, সেটা মেনটেন করার জন্য যা যা স্টেপ, সেটা নিয়ে একদিন ডিটেলস ডিসকাস করব। সেই স্টেপগুলো নিলে আমি মাড়ির অসুখ প্রিভেন্ট করতে পারি। এবার ধরুন মাড়ির অসুখ আপনার হয়ে গেছে, সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা হচ্ছে, প্রথমেই বলেছি, জিঞ্জিভাইটিস বোঝা যায়, ব্লিডিং হয়, মাড়ি ফুলে ওঠে, কোনো কোনো সময় অল্প অল্প ব্যথা হতে পারে, মুখে দুর্গন্ধ হতে পারে, অল্টার টেস্ট হতে পারে। আর এরপরে যদি এরকম হয় যে এই ব্লিডিংটা সিজ করে গেছে, কিন্তু মাঝে মাঝেই দাঁতের ফাঁকে খাবার আটকাচ্ছে, দাঁতে শিরশির করছে, তাতে সবসময় একটা
চুলকোনোর টেন্ডেন্সি হচ্ছে, বা দাঁত হালকা নড়তে শুরু করছে, বা খুব বেশি নড়ে গেছে, এরকম সিচুয়েশন হয়ে গেলে তাকে আমরা বলি পেরিওডন্টাইটিস, যেটাকে আগে পায়োরিয়া বলতাম। এরকম সিচুয়েশন যেটা অসুবিধে, সেটা হচ্ছে যে অসুখটা কিন্তু অনেকটা প্রোগ্রেস করে গেছে। এটা কি ট্রিটেবল? জিঞ্জিভাইটিস অবশ্যই ট্রিটেবল, পেরিওডন্টাইটিসও ট্রিটেবল, কিন্তু পেরিওডন্টাইটিস ট্রিটমেন্ট করলে আপনাকে অসুখটাকে ট্রিটমেন্ট করার পর মেনটেনেন্সটা খুব বেশি পরিমাণে করতে হবে। তার মধ্যে কিন্তু শুধুমাত্র লোকাল মেনটেনেন্স নয়, আপনার যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাকে কন্ট্রোল করতে হবে। আপনি যদি স্মোকার হন তাহলে আপনাকে স্মোকিং এর হ্যাবিট ছাড়তে হবে। এই এত কিছুর পরেও আপনার কন্ডিশন যে স্টেবল হবে, তার একটি প্রাথমিক শর্ত হলো আপনি রেগুলার বেসিসে দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছেন বা একজন পেরিওডন্টিস্টের কাছে যাচ্ছেন, যিনি আপনার ওরাল হাইজিনকে একদম সর্বোচ্চ মাত্রা নিয়ে যেতে পারবেন, যেখান থেকে আপনার মাড়ির অসুখের রিকারেন্সটা কমে যাবে। এবার প্রশ্ন হলো ট্রিটমেন্ট কি কি আছে, এটা নিয়ে একদিন বিশদ আলোচনা করবো। আজকে যেহেতু ওভারভিউ বলছি, ট্রিটমেন্টের মধ্যে ফেজ 1 পেরিওডন্টাল থেরাপি, বা কোনো কোনো সময় আপনাদের সার্জারি পর্যন্ত হতে পারে। কিন্তু একটা ভালো খবর হচ্ছে, আমাদের মাঝখানে একটা গ্রে জোন বিগত 10 বছরে ডেভেলপ করেছে, যেক্ষেত্রে ফেজ 1 থেরাপি, যেখানে ক্লিনিং এর সমস্ত পার্ট আছে, ডেভেলপমেন্টের সমস্ত পার্ট আছে। কারণ আগে আমরা ক্লিনিং বলতে বুঝতাম শুধু স্কেলিং, কিন্তু তারপরে আমরা স্কেলিং এর সঙ্গে রুট প্ল্যানিং বুঝলাম। এখন তার সঙ্গে আমরা বায়োফিল্ম গাইডেড বায়োফিল্ম থেরাপি, সেই ট্রিটমেন্টগুলো করতে পারছি, যাতে ট্রিটমেন্টের আউটকাম খুব ভালো হয়। এরপরেই আমরা আগে সরাসরি পেরিওডন্টাল ফ্ল্যাপ সার্জারি করতাম, কিন্তু এখন লেজার আসাতে আমরা মাঝামাঝি একটা জায়গায় হাইব্রিড ট্রিটমেন্ট করতে পারছি, যেক্ষেত্রে আমাদের ফ্র্যাঙ্ক সার্জারি করতেই হচ্ছে না। লেজারের সুবিধাগুলো আপনারা সবাই জানেন, তবু আর একবার মনে করিয়ে দিই। লেজারে রক্তপাত হয় না, লেজার একদম ব্যথা হয় না, লেজারে কোনো কাটাছেঁড়া নেই, লেজারে কোনো সেলাই করতে হয় না, এবং ট্রিটমেন্টের পরে ওষুধও খুব কম পরিমাণে খেতে হয়, এবং রিকভারিও এক্সেলেন্ট। এতগুলো সুবিধা থাকার জন্য আগে যেগুলোকে আমরা মাড়ির অসুখকে সার্জারি করতেই হতো, এবং সেই যে ক্ষেত্রে সার্জারি করা ছাড়া অসুখ ঠিক করা যেত না, এখন আমরা লেজার দিয়ে অনেক কিছু ঠিক করতে পারি। আর আগে অনেকবার ভিডিওতে বলেছি, আবার বলছি, দাঁত নড়ে গেলে, আজকের দিনে মাড়ির অসুখ আছে বলেই দাঁত নড়ে গেলে কোনো আশাহত হওয়ার কারণ নেই। আমাদের কাছে এখন ডেন্টাল স্প্লিন্টিং এর মতন একদম অ্যাডভান্স টেকনোলজি, অ্যাডভান্স টেকনিক্স এসে গেছে, যেক্ষেত্রে আমরা নড়ে যাওয়া দাঁতকেও খুব সুন্দরভাবে স্টেবল করতে পারি, এবং সেই স্টেবিলিটি অনেক দিন, 7, 8, 10 বছর পর্যন্ত থাকতে পারে। অতএব মাড়ির অসুখ সম্পর্কে আপনার যদি আরো কোয়ারি থাকে আমাকে পাঠান। আশা করি আজকে আপনাকে মাড়ির অসুখ সম্পর্কে একটা ওভারভিউ দিতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের কোনো একটা এপিসোডে আরো ডিটেলে এ বিষয়ে আলোচনা করব। নমস্কার।